নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌরদীপ অধিকারী, মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আজকের এই অনন্য সুন্দর অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের সন্ধ্যা আমাদের সকলের জন্যই অত্যন্ত গর্বের। একজন সাহিত্য প্রেমী তথা সাহিত্য সাধককে নিয়ে এক সুন্দর সাহিত্যানুষ্ঠানে আমরা এখানে একত্রিত হয়েছি, যার নাম শুনলেই শ্রদ্ধা ও ভালোবাসার এক আবহ পরিমণ্ডল তৈরি হয়। তিনি হলেন জলধর সেন, যার প্রতি আমাদের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি। সাহিত্যপ্রেমী জলধর সেন। এই উপলক্ষে আমাদের আজকের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী সাহিত্য সাধক শ্রী অভিযান বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি একাধারে কবি, গল্পকার ও প্রাবন্ধিক, অসংখ্য বহুমূল্য সম্মাননায় ভূষিত। কলকাতার পাঠভবন বিদ্যালয়ে ৩৭ বছরেরও বেশি সময় ধরে শিক্ষাদানের অভিজ্ঞতা থাকা এই মানুষটি একজন চেতনার প্রবর্তকও বটে। আকাশবাণী ও দূরদর্শনে বহু আলোচনার অংশ হিসেবে তার কণ্ঠ আমাদের কানে একাধিকবার প্রতিধ্বনিত হয়েছে। তার সাহিত্য চর্চা কেবল কাগজে কলমে নয়, বরং এটি আরো ব্যাপৃত এবং বলা ভালো সুবিস্তৃত। তার সংবেদনশীল কলমে যেমন ছন্দে বাঁধা থাকে কবিতা, ঠিক তেমনি একই সাথে জ্ঞানে পূর্ণ থাকে তার লেখা প্রবন্ধ এবং গল্পগুলি। সশ্রদ্ধ অভিবাদন জানাই আজকের বিশিষ্ট অতিথি শ্রী অভিযান বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, এবং একই সাথে ওনাকে আন্তরিক অনুরোধ এই অনন্য সুন্দর অনুষ্ঠান শুরু করার জন্য। সকলকে ধন্যবাদ। নমস্কার, আমি অভিযান বন্দ্যোপাধ্যায়। আজ এমন একজনের সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করতে চাইছি, যিনি বাংলা সাহিত্যে এক যুগান্তকারী বিপ্লব এনেছিলেন, অথচ আজ তিনি বিস্মৃত প্রায়। জলধর সেন একাধারে সাহিত্যপ্রেমী, সম্পাদক, সাহিত্য সৃষ্টিকারী মানুষ ছিলেন। সকলের কাছে দাদা নামে পরিচিত। রবীন্দ্রনাথের সমবয়সী ছিলেন, অথচ রবীন্দ্রনাথ তাকে দাদা বলে সম্বোধন করতেন। শরৎচন্দ্র তাকে শ্রদ্ধা করতেন, এবং সেই সময়ে বহু মানুষ তার সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি যেমন দীর্ঘকায় মানুষ ছিলেন, মুখে তার বার্মা চুরুট, পকেটে কতুয়া পরে তিনি ঘুরতেন। সেখানে বিভিন্ন ধরনের লেখা তার কাছে থাকতো। লেখকরা যে লেখাগুলো ভারতবর্ষ পত্রিকায় ছাপার জন্য তাকে দিতেন, কিংবা অন্যান্য পত্রিকায়, সেইগুলো তিনি পকেটে নিয়ে ঘুরতেন। মজার মানুষ ছিলেন। কেউ যদি জিজ্ঞাসা করতে যে আমার লেখাটি কি অবস্থা, তিনি পকেটে নিয়ে দেখাতেন, এই দেখো আমার পকেটেই রয়েছে। অর্থাৎ তোমার লেখা ছাপা হবার আশা রাখে। এই যে মানুষকে আশা জাগিয়ে তোলা এবং সর্বদা নিজের কাছে রাখা, এই হচ্ছে মানুষ। আমি তার সম্বন্ধে
আমারই লেখা থেকে পড়ে শোনাচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে একজন মানুষ সাহিত্যের জন্যে কিভাবে আত্মনিয়োগ করেছেন। একাধারে অর্থ কষ্ট, একাধারে সংসারে নানান বিপর্যয়, সমস্ত কিছুর মধ্যেও কিন্তু তিনি বিভিন্ন সাহিত্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং জীবনের শেষ পর্যন্ত সাহিত্য চর্চা করে গেছেন, যার জন্য রবীন্দ্রনাথ তাকে শ্রদ্ধা জানিয়েছেন, প্রমথ চৌধুরী তাকে শ্রদ্ধা জানিয়েছেন এবং আরো অনেকে শ্রদ্ধা জানিয়েছেন। আসুন আমরা এবার সাহিত্যপ্রেমী জলধর সেন সম্পর্কে কিছু জানবার চেষ্টা করি। বাংলা ভ্রমণ সাহিত্যের কথা আলোচনা করতে গেলে প্রথমেই জলধর সেনের নাম করতে হয়, কারণ আপনারা জানেন যে জলধর সেনের আগে কয়েকজন ভ্রমণ কাহিনী লিখেছিলেন হিমালয়কে নিয়ে, তার মধ্যে অন্যতম দেবেন্দ্রনাথ ঠাকুর। কিন্তু জলধর সেনের লেখাই সকলের কাছে আকৃষ্ট হয়। তার হিমালয় ভ্রমণ বাংলা ভ্রমণ সাহিত্যের পথদ্রষ্টা। অতি সাধারণ মানুষ থেকে তিনি লেখক, সম্পাদক ও এক ব্যক্তিত্বময় পুরুষ হয়ে উঠেছিলেন। বাংলা সাহিত্যে তিনি এক উজ্জ্বল নাম। তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্দির গল্পটি কুন্তলীন পুরস্কারের জন্য নির্বাচিত করেছিলেন। অবশ্য তখন সেই গল্পের নাম বা লেখকের নাম হিসেবে কিন্তু শরৎচন্দ্রের ছিল না। জলধর সেনের জন্ম 13 মার্চ 1860 সালে কুষ্টিয়ার কুমারখালী গ্রামে। তার জীবনটাই অন্য ধারায় প্রবাহিত হয়েছিল। তার পিতা হলধর সেন সাধারণ অবস্থা থেকে কলকাতায় এসে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন, এমনকি তার রক্ষিতাও ছিল। ভাবুন, যে মানুষটি রক্ষিতা রাখছে তার অবস্থা কি করুণ হচ্ছে। তিনি গ্রামের বাড়িতে অনেক দান করতেন, কিন্তু হঠাৎ তার মৃত্যুতে পরিবারে নেমে আসে বিপর্যস্ত। এই শুরু হলো জলধর সেনের জীবনের বিপর্যয়। তখন জলধরের বয়স মাত্র 3 বছর। তার 2 বছর বয়সে মা মারা যান। দেখুন, বাবা চলে গেলেন, মা চলে গেলেন। সবচেয়ে আশ্চর্যের যে বাবা, এক বোন, ছোট ভাই এবং জ্যেষ্ঠা ভগিনী সুসার সুন্দরী বসন্ত রোগে মারা যান। এত মৃত্যুর আঘাতকে জয় করে জলধর নিজেকে লেখক রূপে প্রতিষ্ঠিত করেন। যে ছোট ভাইয়ের জন্য তিনি পড়া বন্ধ করে শিক্ষকতা জীবন বেছে নেন, সেই ভাই বিএ পাশ করে সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করলেও মাত্র 44 বছর বয়সে প্রয়াত হন। আঘাতের পর আঘাত, কিন্তু তিনি বিচলিত হলেন না। জলধরের দুঃখের দিনে সাহায্য করেছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিনাথ মজুমদার। আপনাদের হয়তো পরিচিত থাকতে পারে হরিনাথ মজুমদার নামটি, যিনি কাঙাল হরিনাথ নামে পরিচিত। তার দেশ সেবা ও কৃষকদের জন্য জমিদারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ গ্রাম বার্তা প্রকাশিকার দ্বারা প্রভাবিত হল জলধর সেন। তিনি বিদ্যাসাগর, বিবেকানন্দ প্রভৃতি গুণীজনের সান্নিধ্য পেয়েছিলেন। জলধরের জীবনে বিপর্যয় কিন্তু থেমে থাকেনি। হরিনাথের সাহচর্যে নদিয়ার বিখ্যাত দেওয়ান বংশের কন্যা সুকুমারীর সঙ্গে তার পরিণয় হয়, কিন্তু মাত্র 2.5 বছর পর কলেরা রোগে তিনি প্রয়াত হন। দেখুন, যেখানেই তিনি হাত বাড়াচ্ছেন সেখানেই তার মৃত্যু চলে আসছে তার জীবনে। তাদের একটি কন্যা জন্মেছিল, কিন্তু তারও আয়ু ছিল মাত্র 12 দিন। জলধরের প্রথম স্ত্রীর প্রয়াণ হয় 1887 সালে। তিনি দ্বিতীয়বার দ্বার পরিক্রমণ করেন ডায়মন্ড হারবারের কুস্তি গ্রামের হরগোবিন্দ দত্তের কন্যা হরিদাসীকে। তাও অনেকের অনুরোধে তিনি করলেন। তাদের 7 পুত্র ও 6 কন্যা হয়। এর আগে প্রায় 2 বছর তিনি প্রবাস জীবন কাটান।
তারপর মহিষাদল রাজ স্কুলে শিক্ষকতা করেন। 1897 খ্রিস্টাব্দে প্রথম পুত্র অক্ষয় কুমারের জন্মের পর শিক্ষকতা ছেড়ে বঙ্গবাসী পত্রিকায় সহকারী সম্পাদক হন। কি পেতেন তখন? সামান্য টাকা। শিক্ষকতা ছেড়ে চলে গেলেন সেখানে ওই সাহিত্যের আকর্ষণে। 1908-এ হিতবাদী পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। সুলভ সমাচার পত্রিকার সম্পাদক নরেন্দ্রনাথ সেনের প্রয়াণের ফলে জলধরকে দায়িত্ব নিতে হয়। এই সময় কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের সম্পাদনায় ভারতবর্ষ পত্রিকা প্রকাশ পর্বের কাজ চলছিল, কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের আকস্মিক প্রয়াণে জলধরের উপরে দায়িত্ব দেওয়া হয় সম্পাদকের। তিনি 1322 থেকে 1345 বঙ্গাব্দ পর্যন্ত আমরণ 26 বছর এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব বহন করেন। এই পত্রিকা সূত্রে বহু সাহিত্যিকের সঙ্গে তার পরিচয় হয়। পত্রিকাকে একটা নতুন মাত্রা এনে দিলেন তিনি, যেটা বাংলা সাহিত্যের একটা নতুন সংযোজন। জলধর সেনের খ্যাতি শুরু হয় প্রথম লেখা হিমালয় ভ্রমণ কাহিনী দেখে। ভারতী পত্রিকায় এটি প্রকাশিত হওয়ার সময় থেকে তিনি পরিচিত হয়ে পড়েন। অবশ্য এই ভ্রমণ কাহিনী প্রসঙ্গে বিতর্ক সৃষ্টি হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যে মেয়ে, স্ত্রী ও মাকে হারিয়ে জলধর সংসারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে মানসিক শান্তির জন্য হিমালয়ে যান। প্রকৃতির কোলে, প্রকৃতির আনন্দে, প্রকৃতির সান্নিধ্যে থেকে তিনি নিজের জীবনকে শান্ত স্নিগ্ধ করবার চেষ্টা করলেন। প্রায় 3 বছর তিনি প্রবাস জীবন কাটান, সেখানেও কয়েকজনের সাহায্য পান। ফিরে এসে পত্রিকা সম্পাদনা, সভা সমিতিতে যোগদান ও ভ্রমণের অবসরে সাহিত্য সাধনা করেছেন। তার ভ্রমণ কাহিনীর সংখ্যা 11, উপন্যাস লিখেছেন 18টি, এর মধ্যে অনুবাদ 2টি ও বাকি 16টি মৌলিক রচনা। ছোট গল্প গ্রন্থের সংখ্যা 11, গল্প তার মধ্যে 90। অবশ্য একটি গল্প গ্রন্থে কয়েকটি ভ্রমণ বৃত্তান্ত আছে। প্রবন্ধ অথবা নকশা জাতীয় গ্রন্থ একটি। 2 খণ্ডে তিনি তার সাহিত্য গুরু কাঙাল হরিনাথের জীবনী রচনা করেছেন, যে হেডমাস্টার মশাই তাকে প্রাণ দিয়েছেন, সঞ্জীবনী সুধা দান করেছেন, তার প্রতিদান তিনি দিলেন 2টি খণ্ড রচনা করে। বন্ধুদের অনুরোধে একটি আত্মজীবনীও প্রকাশ করেছিলেন। কিশোরদের জন্য 11 মধুর স্বাদের বই লিখেছেন। বিদ্যালয় পাঠ্যপুস্তকের সংখ্যা 7। 3 খণ্ডে সম্পাদনা করেছেন 2টি গ্রন্থ। নিজের রচনা জলধর গ্রন্থাবলী 3টি খণ্ডে প্রকাশিত হয়েছিল। এছাড়া জাতীয় উচ্ছ্বাস নামে একটি স্বদেশী সঙ্গীত সংগ্রহ গ্রন্থ প্রকাশ করেছিলেন। জলধর সেন বেশ মজার মানুষ ছিলেন। বিরাট চেহারা, দুপাশে পকেট দেওয়া ফতুয়া পরা, মুখে চুরুট, চুরুট মানে সাধারণ চুরুট না, বার্মা চুরুট, বড় চুরুট। 2 পকেটে থাকতো ভারতবর্ষ পত্রিকায় প্রকাশের জন্য দেওয়া লেখকদের কপি। কোনো লেখক যদি বলতেন আমার লেখাটি কবে ছাপাবেন, সঙ্গে সঙ্গে তিনি পকেট থেকে তার লেখাটি বার করে দেখাতেন, এই তো সঙ্গে আছে। লেখক হয়তো আশাহত না হয়ে ভাবতেন একদিন অবশ্যই ছাপা হবে, কারণ তার পকেটেই তো ঘুরছে। সাহিত্যপ্রেমী জলধর সেন 15 মার্চ 1939 খ্রিস্টাব্দে 80 বছর বয়সে প্রয়াত হন। তাঁর প্রয়াণে রবীন্দ্রনাথ একটি শোকবার্তায় লিখেছিলেন, বাঙালির প্রীতি অর্ঘে তব দীর্ঘ জীবনের তরি, স্নিগ্ধ শ্রদ্ধা সুধারস নিঃশেষে রয়েছে পূর্ণ করে। কি অপূর্ব! আমি এটা আরেকবার বলছি, কারণ শুনছেন তো আপনারা। বাঙালির প্রীতি অর্ঘে তব দীর্ঘ জীবনের তরি, স্নিগ্ধ শ্রদ্ধা সুধারস নিঃশেষে রয়েছে পূর্ণ করে। প্রমথ চৌধুরী লিখেছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন, প্রমথ চৌধুরী যার ছদ্মনাম বীরবল, ঠাকুরবাড়ির জামাই, সৌজপত্র পত্রিকা সম্পাদনা করতেন। তিনি লিখেছিলেন, যিনি বহুকাল ধরে ভারতবর্ষের ন্যায়
প্রকাণ্ড মাসিক পত্রের ভার গ্রহণ করেছিলেন এবং তার উন্নতি সাধন করেছেন। তার এই কৃতিত্বের জন্য আমি তাকে বাহবা দিতে বাধ্য, কারণ এর জন্য যে কি পরিমাণ অধ্যবসায় প্রয়োজন তা আমি অনুমান করতে পারি। আমিও এক সময় একখানি স্বল্পকায় মাসিক পত্রিকা প্রকাশ করি, কিন্তু বেশি দিন সেটিকে বাঁচিয়ে রাখতে পারিনি, যদিও স্বয়ং রবীন্দ্রনাথ সে পত্রে সহায় ছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে সবুজপত্র প্রথম যখন প্রকাশ পায় তখন রবীন্দ্রনাথ তার বিখ্যাত সবুজের অভিযান কবিতাটি দিয়েছিলেন, যদিও সেটিকে বাঁচিয়ে রাখতে পারিনি, যদিও স্বয়ং রবীন্দ্রনাথ সে পত্রে সহায় ছিলেন। এত বড় কথা বলছেন, যেখানে রবীন্দ্রনাথ সহায় সেটা রাখতে পারলেন না, কিন্তু জলধর সেন ভারতবর্ষ পত্রিকাকে বাঁচিয়ে রাখলেন। সুরেন্দ্রনাথ মৈত্র জলধর সম্পর্কে একটি কবিতা লিখেছেন, তার কিছু অংশ জানাচ্ছি। সবাকার সুরে প্রাণটি তোমার বাঁধা, সর্বজনীন দাতা, শখের দলের সুশাসক অধিকারী, বর্মা শিগারধারী। এই বর্মা চুরধারীকে নিয়ে একটি সুন্দর ছবি এঁকেছিলেন পরশুরামের বিখ্যাত চিত্রকর শিল্পী যতীন্দ্রনাথ সেন। সেই কার্টুনটা সর্বজনবিদিত, সকলেই সেটা পড়ে জানেন। জলধর সেন রবিবাসরের প্রথম সর্বাধ্যক্ষ। একটু বলে রাখি, রবিবাসর একটি সাহিত্য প্রতিষ্ঠান যার বয়স ৯৬ বছর। আমি সেই পত্রিকার এখনো সম্পাদক আছি। বছরে একটি করে বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। এই সংখ্যা ৫৬ বছর ধরে বেরোচ্ছে। প্রথম দিকে বেরোয়নি, পরবর্তীকালে এক নাগারে প্রকাশিত হয়। মাসে ২টি করে অধিবেশন হয়, বিভিন্ন জায়গায় অধিবেশন হয়। এবং এই রবিবাসরের সদস্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুশীল কুমার মুখোপাধ্যায়, নবনীতা দেব সেন, তার বাবা নরেন্দ্রনাথ দেব এবং আরো বহু গুণীজন, ডক্টর উজ্জ্বল মজুমদার, কত নাম করব, ডক্টর ভবতোষ দত্ত, বহু মানুষ এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তা এই রবিবাসরের কাল গ্রন্থে সন্তোষ দে লিখেছেন, ৮ই অগ্রহায়ণ ১৩৩৬, ২৪শে নভেম্বর ১৯২৯ সুবোধচন্দ্রের বাড়িতেই প্রথম অধিবেশন বসে। সভাপতি হন মানসী ও মর্মবাণী সম্পাদক সুবোধ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় বর্ষে সভাপতি নির্বাচিত হন জলধর সেন। আমার মনে হয় সর্বাধ্যক্ষ কথাটি নির্দিষ্ট হয় জলধর সেনকে দিয়েই বলে হয়তো প্রথম সর্বাধ্যক্ষ তাকে ধরা হয়, আর সর্বাধিনায়ক হন রবীন্দ্রনাথ ঠাকুর। জলধর সেনের ৭৫ বছর বয়স উপলক্ষে বঙ্গীয় সাহিত্য পরিষদ ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় ৩৩টি প্রতিষ্ঠান থেকে মানপত্র পুষ্পার্ঘ্য দিয়ে অভিনন্দন জানানো হয়। তাদের মধ্যে রবিবাসর, বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলন যেটা কানপুর শাখা প্রভৃতি। ২, ৩, ৪ ভাদ্র অর্থাৎ ৩ দিন ব্যাপী ১৩৪১ ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের সভাপতি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ৩ ভাদ্র সভাপতি ছিলেন প্রমথ চৌধুরী বীরবল, বক্তা ছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী প্রমুখ। এরপর রামমোহন লাইব্রেরি হলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে রবিবাসরের এক অনুষ্ঠানে জলধর সেনকে অভিনন্দন জানানো হয়। সেদিনের সংবর্ধনার ভাষা ছিল, তোমার দৃষ্টি সকলকে সমানভাবে নন্দিত করিয়াছে, তোমার প্রীতি অখ্যাতকে খ্যাত এবং নবীনতাকে সম্বর্ধিত করিয়াছে। স্নেহ বিতরণে তোমার কার্পণ্য নাই, দারিদ্র্যে তোমার কুণ্ঠা নাই, বিনাশে তোমার স্পৃহা নাই, বাণীর সেবায় তোমার শ্রান্তি নাই,
হৃদয়ের ঐশ্বর্যে তুমি শ্রেষ্ঠ, সাহিত্যে ও সমাজে তাই তুমি জ্যেষ্ঠত্বের অধিকারী। হে তাতো আমরা তোমায় অভিনন্দিত করি। শরৎচন্দ্রের 24 অশ্বিনী দত্ত রোডের বাড়িতে 3 শ্রাবণ 1343 বিকেলে শরৎচন্দ্রের আহ্বানে রবিবাসরের 7ম বর্ষের 7ম অধিবেশনে রবীন্দ্রনাথের সংবর্ধনা ও দীর্ঘ ভাষণের পূর্বে জলদর্শন কবিকে সংবর্ধিত করে বলেছিলেন, আজ রবিবাসরের 7ম বর্ষের 7ম অধিবেশন। এতদিন আমাদের সাহিত্য সেবীগণের এই ক্ষুদ্র মিলন সভায় আপনার একান্ত ভক্ত ও অনুরক্ত। সমগ্র জগৎ জুড়িয়া আপনার ভক্তের অন্ত নাই, কিন্তু ভক্তিতে আমরা কাহারও অপেক্ষা ন্যূন নই। আপনাকে পাওয়া দুর্লভ মনে করিলেও আজ আমরা আপনাকে একান্ত আপনার জনের মতোই নিজেদের মধ্যে পাইয়াছি। আমরা আপনার অভ্যর্থনার জন্য বাহ্যিক কোনোই আয়োজন আরম্ভ করি নাই, এমনকি একগাছি ফুলের মালাও সংগ্রহ করি নাই। অন্য সকল অধিবেশনের মতো সাধারণ ব্যবস্থাই রইয়াছে। আমরা অন্তরের ভক্তি অর্ঘ্য দিয়াই আপনাকে সাদর অভ্যর্থনা করিতেছি। আপনার আগমনে আমরা আজ ধন্য ও কৃতার্থ হইলাম। এবং সেদিনের অনুষ্ঠান আকস্মিকভাবেই হয়েছিল, কারণ সেদিন রবিবাসরের অধিবেশন হবে শরৎচন্দ্রের বাড়িতে। বিরাট খাওয়া দাওয়া, দোতলায় খাওয়া দাওয়া হবে, একতলায় রবীন্দ্রনাথ আসবেন কি আসবেন না, এদের একটা মনে প্রশ্ন জেগেছে যদি রবীন্দ্রনাথকে আনা যায়। সেই সময় উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, আপনারা জানেন শরৎচন্দ্রের মামা, বয়সে একটু ছোট, শরৎচন্দ্রের সঙ্গে বন্ধুর মতো থাকতেন। সেই উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বললেন, রবীন্দ্রনাথকে আনা যায় না। কিন্তু কি বলবে রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথ কোথায়? বলে রবীন্দ্রনাথ জোড়াসাঁক হয়ে আছে। বলে একমাত্র রবীন্দ্রনাথকে আনতে পারেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র ফোন করলেন, রবীন্দ্রনাথ বললেন যেতে পারি, কিন্তু আমার তো এখন কোনো বাহন নেই, আমি তাহলে যাবো কি করে? শরৎচন্দ্র বললেন, সে চিন্তা আপনাকে করতে হবে না। নিজের নতুন গাড়ি কিনেছিলেন, সেই গাড়ি পাঠিয়ে দিলেন শরৎচন্দ্র, রবীন্দ্রনাথকে নিয়ে এলেন। রবীন্দ্রনাথ একটা সুন্দর ভাষণ দিলেন, এবং সেই ভাষণের পূর্বে যে মূল্যবান কথাটি জলদর্শন বলেছে সেটা আমি আপনাদের পড়ে শোনালাম, কিন্তু তার যে উল্লেখযোগ্য অংশ, আমরা অন্তরের ভক্তি অর্ঘ্য দিয়াই আপনাকে সাদর অভ্যর্থনা করিতেছি। রবীন্দ্রনাথের অনেক প্রাপ্তি ছিল, কিন্তু রবীন্দ্রনাথ বারবার খুঁজেছিলেন তাঁর লেখা, তাঁকে ভক্তি করা কজন আছেন, সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম যে রবীন্দ্রনাথ কতটা খুশি হয়েছিলেন তার বিষয়ের মধ্যে। আমি এবার আরেকটি ঘটনা বলি, যে জলধরের জীবনে বিদ্যাসাগর কিভাবে প্রভাবিত করেছিলেন। শিক্ষা জীবনের শুরু থেকে জলধর ছিলেন মেধাবী ছাত্র, বিশেষত গণিতের দিকে বিশেষ ঝোঁক ছিল। 1871 গোয়ালন্দ স্কুল থেকে মাইনর পরীক্ষা দিয়ে বৃত্তি লাভ করেন। 1878 কুমারখালী উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে 2য় বিভাগে উত্তীর্ণ হন এবং 3rd গ্রেড জুনিয়র স্কলারশিপ লাভ করেন। অঙ্কের প্রতি আগ্রহ থেকেই তিনি চেয়েছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবেন, কিন্তু তার মতো গরিবের পক্ষে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনার খরচ চালানো অসম্ভব জেনে তিনি সাধারণ বিষয় নিয়েই কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলেন। 10 টাকা স্কলারশিপকে মূলধন করে কলকাতায় এসে বিদ্যাসাগরের সঙ্গে দেখা করেন, কিন্তু তাদের কলেজে আর ছাত্র নেবার উপায় নেই, সব ভর্তি হয়ে গেছে। শুনে বিদ্যাসাগর তাকে অন্য কলেজে ভর্তি হওয়ার পরামর্শ দেন। জলধরের আর্থিক পরিস্থিতির কথা শুনে মহানুভব বিদ্যাসাগর তাকে বলেন, মনে কিছু করিস না, এবছর তোর কলেজের মাইনে আমি দেব, তারপর 2nd ইয়ারে তো এখানেই আসছিস, তাই যা,
জেনারেল অ্যাসেম্বলিতে খোঁজ নিয়ে গিয়ে আজই সেইটা ঠিক করে কাল সকালে আবার আমার এখানে আসিস, বুঝলি? কিশোর জলধর এক কথায় অভিভূত হয়ে কেঁদে ফেললেন। মানুষের হৃদয়ে যে এত দয়া থাকতে পারে আমি জানতুম না। সেদিন বিদ্যাসাগর মহাশয় জলধরকে একটি দামি কথা বলে আশ্বস্ত করেছিলেন, ওরে পাগল, দারিদ্র অপরাধ নয়, আমিও তোর মতো দরিদ্র ছিলাম, যা কাল আসিস। দেখুন, এই মানুষটিকে আমরা আজকেও ভুলতে বসেছি। যিনি বিদ্যাসাগরকে স্বীকার করছেন, বিদ্যাসাগর তো আছেন, তিনি শুধু বিদ্যাসাগর নন, তিনি দয়ার সাগর, সকলকে দয়া করেছেন। এই জলধর সেনকে কিভাবে সাহায্য করেছেন এটা অনেকেই না জানে না। হ্যাঁ, আমি এবার আরো কয়েকটা বলি কথা। জলধর সেনের হিমালয় কাহিনীর কথা পড়ে 1351 বঙ্গাব্দে শুদ্ধানন্দ ব্রহ্মচারী হিমালয়ে যান ও তার বর্ণনা হিমালয় ভ্রমণ নামে গ্রন্থাকারে প্রকাশ করেন। 1319 বঙ্গাব্দে প্রসঙ্গত উল্লেখ্য অনেক পরে প্রবোধ কুমার সান্যাল মহাপ্রস্থানের পথে লেখেন। জলধর সেন ছোট গল্প নামক পত্রিকায় বইটির সমালোচনা করেন। মহাপ্রস্থানের পথে যখন ভারতবর্ষে মাসের পর মাস ছাপা হয়েছিল, তখন আমি বিশেষ আগ্রহের সঙ্গে পড়তাম। শ্রীমান প্রবোধ যেদিন মহাপ্রস্থানের পথে যাত্রা করেন, সেদিন তিনি আমার আশীর্বাদ গ্রহণ করতে এসেছিলেন। আমি সেদিন আশীর্বাদ করে বলেছিলাম, আমার হিমালয়ের চাইতে সর্বাংশে উৎকৃষ্ট আর একখানি হিমালয় যেন পাই। কত বড় মন দেখুন! আমার সে আশীর্বাদ 16 আনা নয়, 32 আনা সফল করে দিয়েছে এই মহাপ্রস্থানের পথে। প্রবোধের এই ভ্রমণ গ্রন্থের পরিচয় দেওয়া আমার সাধ্যাতি একজন নিরহংকারী উদার স্বভাব বিশিষ্ট সম্পাদক ও গ্রন্থ সমালোচক জলধর সেনকে এই উদ্ধৃত অংশ থেকে খুঁজে পায়। দায়িত্ববান কর্মীয় সম্পাদক জলধর নিজের স্বভাব গুণেই বিদ্যোৎসাহী সমাজের কাছে হয়ে উঠেছিলেন পরম প্রিয় দাদা। তার নিজের লেখা হিমালয় গ্রন্থ খুব জনপ্রিয় হয়েছিল, সেই কথা তো আমি আপনাদের বলেছি। এই জলধরকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আপনারাও জলধর সেন সম্পর্কে আরো অনেক কিছু খোঁজ নেবেন, জানবেন, সুযোগ পেলে আমিও আবার জানাবো। নমস্কার। স্যার আরেকটু কিছু কি বলা যাবে? আরেকটু আলোচনা করা করবো? হ্যাঁ 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 অবশ্যই। ঠিক আছে, কতক্ষণ সময় আছে? সময় আছে, আপনি অনেক সময় আছে, 25-30 মিনিট আছে। ঠিক আছে, ঠিক আছে, বলছি। জলধরের দ্বিতীয় বিবাহে শান্তি হয়নি। একের পর এক পারিবারিক বিপর্যয়, কনিষ্ঠ ভ্রাতা বোনকে চিরতরে হারালেন, পরে কন্যা ও স্ত্রী কলেরা রোগের আক্রান্ত হন, কন্যা মারা যায়, অসুস্থ স্ত্রীকে নিয়ে আবার ফিরে এলেন নিজের গ্রামে কুমারখালীতে। দীনেন্দ্র রায়ের হাতে দিলেন বসুমতী সম্পাদনার দায়িত্ব। দেখুন, বসুমতী পত্রিকা সম্পাদনা করেছেন, কত পত্রিকা। 3-4 মাসে গ্রামে কাটিয়ে অর্থ সংকট শুরু হলে পুনরায় কলকাতা ফিরে এলেন কাজের আশায়। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ব্রহ্মবান্ধব উপাধ্যায় তাকে সামান্য বেতনে কলমচি রূপে নিযুক্ত করলেন। একজন সত্যিকারের সাহিত্য রসিক মানুষ, যিনি সাহিত্য প্রেমী হন, তিনি সাহিত্যের জন্য জীবনপাত করেন, অর্থের দিকে ছোটেন না। এরকম যে সমস্ত মানুষকে আমরা পেয়েছি, তার মধ্যে জলধর সেন অন্যতম। ইতিমধ্যে হিতবাদীর মতো নামী পত্রিকার সম্পাদক কালীপ্রসন্ন কাব্য বিশারদ জাপান থেকে ফেরবার পথে জাহাজেই মারা যান 1907-এর 4 জুলাই। তখন হিতবাদী সম্পাদনার জন্য ডাকা হয় জলধরকে।
তিনি সম্পাদকীয়তে কিছুদিন কাজ করার পর 1907 ডিসেম্বর সংখ্যা থেকে জলধর সেন সম্পাদকের দায়িত্ব পেলেন। তবে হিতবাদীতে বেশি দিন থাকতে পারেননি। অল্প দিনের মধ্যে হিতবাদী সত্ত্বাধিকারীর সঙ্গে মতান্তর ঘটলে তিনি সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়ে ময়মনসিংহ চলে গেলেন। সেখানকার জমিদার সন্তোষের প্রমথনাথ রায়চৌধুরী পরিবারে ছেলে মেয়েদের গৃহশিক্ষকতা করেন, কিন্তু সেখানে থাকার সময় সুলভ সমাচার পত্রিকা সম্পাদনার জন্য তার ডাক পড়ে। ফলে 2 বছর গৃহশিক্ষকতার পর তিনি নবপর্যায়ে প্রকাশিত দৈনিক সুলভ সমাচার সম্পাদনার দায়িত্ব পেয়ে আবার কলকাতা ফিরে এলেন। সেই অস্থির জীবন, সেই অস্থিরতাকে বরণ করে নিলেন সাহিত্যের জন্য। রাজার বাড়িতে রাজার হালে খাওয়া দাওয়া থাকা ঘর সবকিছু পাচ্ছেন, শিক্ষকতার বিনিময়ে অর্থ পাচ্ছেন, কিন্তু সব ছেড়ে চলে এলেন আবার কলকাতায়। কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত এই পত্রিকা বন্ধ করে দেওয়া হয়, কারণ সরকারি তরফে ভাবনা ছিল বঙ্গভঙ্গ বিভাগ রদ হয়ে গেল, দিল্লিতে রাজদরবার সরে যাওয়ায় তারা পত্রিকা প্রকাশের প্রয়োজন নেই মনে করলেন। অতএব জলধর সেনকে কাজ হারাতে হলো। দেখুন, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তিনি পা বাড়াচ্ছেন। আমরা ভাবছি, যত ভাবি, যত বলি যে মানুষটি সাহিত্যের জন্যে জীবন পাত করছে। উদার হৃদয় সন্তোষের জমিদার প্রমথনাথ রায়চৌধুরী বদান্যতায় জলধর সেন প্যারাগন প্রেস চালানোর দায়িত্ব পেলেন। ততদিনে দ্বিজেন্দ্রলাল রায়ের উদ্যোগে ভারতবর্ষ পত্রিকা প্রকাশের বিরাট আয়োজন শুরু হয়েছে। স্বত্বাধিকারী হরিদাস চট্টোপাধ্যায়ের ইচ্ছা প্যারাগন প্রেস থেকে ভারতবর্ষ ছাপা হবে। আমরা ভাবি, আমরা করি এক, হয় আর এক, কিন্তু যোগাযোগটা কিভাবে দেখুন, সেই প্যারাগন প্রেসে ছাপার জন্য যাচ্ছে যেখানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বত্বাধিকারী হরিদাস চট্টোপাধ্যায়ের ইচ্ছা প্যারাগন প্রেস থেকেই ভারতবর্ষ ছাপা হবে। জলধর সেন সযত্নে ভারতবর্ষের লেখাগুলি ছাপা, প্রায় দেখাও প্রচ্ছদের কাজ শেষ করে ফেলেছেন। হঠাৎ এই সময় 1913 17 মে দ্বিজেন্দ্রলাল রায় প্রয়াত হলেন। তাঁর আকস্মিক প্রয়াণে পত্রিকার প্রথম প্রকাশ থমকে গেল। কি হবেন সম্পাদক নিয়ে জল্পনা চলতে লাগলো। শেষ পর্যন্ত জলধর সেনকেই সম্পাদক মনোনীত করা হয়। 1320 বঙ্গাব্দে আষাঢ় মাসে তার সম্পাদনায় ভারতবর্ষ পত্রিকার প্রথম প্রকাশ ঘটে। একটানা 26 বছর তিনি পত্রিকা সম্পাদনা করেন। একদিন অতি অল্প বয়সে তিনি তার গ্রামের স্কুলে প্রধান শিক্ষক হরিনাথ মজুমদারের সাহচর্য জীবনে পাঠ নেবার সঙ্গে সাহিত্য পাঠ নিয়েছিলেন। কিভাবে ভুল ত্রুটি মুক্ত লেখা লিখতে হয় বা ভালো মানের প্রবন্ধ কিভাবে লিখতে হবে সে ব্যাপারে ছাত্রকে উপদেশ দিতেন। কাঙাল হরিনাথের প্রকাশিত গ্রাম বার্তা প্রকাশিকা নামে মাসিক পত্রিকার সহকারী হয়েছিলেন শিক্ষান্তে কর্মজীবনের শুরুতেই। 1289 বৈশাখ সাময়িক অর্থাভাবে বন্ধ হয়ে যাওয়া পত্রিকাটি পুনঃপ্রকাশের দায়িত্ব নিলেন ওই স্কুলের বাংলা শিক্ষক প্রসন্ন কুমার বন্দ্যোপাধ্যায় ও গ্রামের কয়েকজন শুভানুধ্যায়ী। তারাই পত্রিকা প্রকাশের কাজে উপযুক্ত মনে করে তরুণ জলধর সেন, অক্ষয় কুমার মৈত্রেয় ও শিবচন্দ্র বিদ্যার্ণবকে। এ বিষয়ে জলধর সেন ভারতবর্ষে প্রকাশিত আত্মজীবনী থেকে জানা যায়, আমি প্রতি শনিবার রাত্রে গৌরাঙ্গ নেমে কুমারখালীতে আসিতাম, পরদিন পণ্ডিত মহাশয়কে সাহায্য করিতাম। তিনি আরো বলেছেন, আমি আমার সাহিত্য সেবার প্রেরণা পেয়েছিলাম কাঙাল হরিনাথের কাছ থেকে, আর সুযোগ পেয়েছিলাম গ্রাম বার্তা প্রকাশিকার মধ্য দিয়ে। সুতরাং গ্রাম বার্তার কথা বলতে গেলে আমার জীবনের একটি প্রধান কথা। এই যে স্বীকার করা, ঋণ স্বীকার করা, এটার মধ্যে মানুষের মধ্যে একটা মুহূর্ত থাকে। এই মানুষটি এত অর্থ, এত সংকট, এত বিপর্যয়ের মধ্যে কিন্তু তার যেটুকু যার কাছে ঋণ পেয়েছে সেটি সানন্দে স্বীকার করেছে। শিক্ষকতা, পত্রিকা সম্পাদনা ছাড়াও জলধর সেনের অন্য বিশেষ পরিচয় পাওয়া যায় তার সাহিত্য চর্চা। তিনি ভ্রমণ কথা ছাড়া গল্প উপন্যাস লিখেছেন। আমি আগেই বলেছি, রবীন্দ্র সমকালীন হয়েও
তিনি রবীন্দ্রনাথ অনুসারী ছিলেন না, অর্থাৎ রবীন্দ্রনাথকে অনুকরণ করতে যাননি কখনো। তিনি সম্পূর্ণ নিজের জীবন বোধ দিয়ে নিজের মতো গল্প লিখেছেন। সেগুলিকে পুরোপুরি ছোট গল্প হয়তো বলা যাবে না, কারণ তখনকার ছোট গল্প রবীন্দ্রনাথ যা লিখছেন সেই ছোট গল্প সৃষ্টি করা হয়তো সকলের পক্ষে সম্ভব ছিল না। তার গল্পগুলি অধিকাংশ ক্ষেত্রে টেল বা আখ্যান ধর্মী বা উপাখ্যান বলা যায়। ছোট গল্প বিশেষজ্ঞ ডক্টর ভূদেব চৌধুরীর মনে হয়েছে সকল ক্ষেত্রেই রয়েছে এক আশ্চর্য অবিভক্ত মানবিক সহানুভূতির দুটি। বাঙালি সমাজের এক যুব সন্ধিতে দাঁড়িয়ে জলধরের মধ্যে সংস্কার ধর্ম ও হৃদয় ধর্মের এক লুকোচুরি খেলা চলেছে, যার মধ্যে আছে আবেগ স্নাত এক প্রসন্ন উদারতা। হ্যাঁ, এই আবেগ স্নাত, ডক্টর ভূদেব চৌধুরী যে শব্দটা বলেছেন আবেগ স্নাত, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তার লেখা গল্পগুলি পড়তে শিল্পী জলধরের সঙ্গে অনেক সময় একাত্ম হয়ে গেছে ব্যক্তি জলধর। পরাণ মণ্ডল গল্পগ্রন্থের নিবেদন অংশে তিনি আত্মপরিচয় দিয়েছেন, আমি দুঃখী ও দরিদ্র, তাই আমার দেশের দরিদ্রদের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার কথা আমার বলিতে ভালো লাগে। নিখিলবঙ্গ জলধর সংবর্ধনা সভার সম্ভাষণ পত্রে শরৎচন্দ্র মানুষ জলধর ও লেখক জলধরের সার্থক মূল্যায়ন করেছেন। সাহিত্যব্রত গ্রহণ করিয়াছিলে তুমি আনন্দ বিতরণ করিতে, সে ব্রত তোমার সফল হইয়াছে। তোমার সৃষ্টি স্বচ্ছন্দ সুন্দর অনাড়ম্বর, তোমার দুঃখ বেদনা ভরা হৃদয় একান্ত সহজেই জগতে সকল দুঃখকে আপন করিয়াছে। তাই ব্যথিত যেজন সে তোমার সৃষ্টির মাঝে আপনার শান্তি ও সান্ত্বনার পথের সন্ধান করিয়াছে। কত বড় কথা শরৎচন্দ্র বলেছেন। তার লেখা মোহ, রজনী, রেখেরিং চিঠি, সমাজ চিত্র, সমাজের ছবি উল্লেখযোগ্য। এক পেয়ালা চা, প্রায়শ্চিত্ত ছোট গল্পে আখ্যান রসিক জলদর্শনের শিল্প চেতনার স্বচ্ছতা ও মমত্ব প্রকাশিত হয়েছে। উপন্যাস ও গল্প মিলিয়ে অনেক লেখাই আজও পত্র পত্রিকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি আপনাদের অনুরোধ করব, যারা শ্রোতা বন্ধু আছেন তারা যেখানেই পাবেন জলধর সেনের লেখা ছড়িয়ে আছে, তখনকার সেই সময় আমিও সন্ধান করছি তার অপ্রকাশিত বা সেই পত্রিকায় প্রকাশিত অথচ আমাদের কাছে উপস্থিত হয়নি, সেইগুলো যদি খোঁজ পাওয়া যায় পত্র পত্রিকায় তাহলে আমরা প্রকাশ করবার চেষ্টা করব। সেগুলির মধ্যেই খুঁজে পাওয়া যাবে লেখকের জীবনবোধ, রসানুভূতি এবং তার সমকালে সমসময়ের সমাজ জীবন, পারিবারিক জীবনে নানা দ্বন্দ্বমধুর জীবনের জলছবি। দক্ষিণী, বিশু দাদা, ঈশানী, চোখের জল, দানপত্র উপন্যাস মমতা ভরা হৃদয়ে আকুলতা ব্যক্ত হয়েছে। বোঝা যায় লেখক জলধর ছিলেন দুঃখব্রতী, দুঃখের সমব্যথী। এমন কর্মসাধক বিশেষ ব্যক্তিত্ব জীবনের নানা ঘাত প্রতিঘাতের মধ্যে আপন লক্ষ্যে অবিচল থেকে সাহিত্যের সেবা করেছেন। আমাদের দায়িত্ব তার কর্মধারা ও রচিত সাহিত্যে পুনর্মূল্যায়ন করে বাংলা সাহিত্যে জলদর্শনের স্থান নির্ণয়। জলধর সেনের প্রয়াণের পর ভারতবর্ষ পত্রিকায় যে জলধর স্মৃতিতর্পণ করা হয় 1346 জ্যৈষ্ঠ সংখ্যায়, সেই মূল্যবান শ্রদ্ধার্ঘ্যতে যারা তাকে স্মরণ করেছিলেন তাদের মূল্যবান লেখাগুলি পুনর্মুদ্রণ করে আজকের পাঠকের কাছে সেদিনের কর্মনিষ্ঠ ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরলে তা হবে মহৎ মূল্যায়ন। নিশ্চয় আমি যে কথাটা বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন যে তাঁর প্রয়াণের পর ভারতবর্ষ পত্রিকার বিশেষ সংখ্যায় জলধর সেন সম্পর্কে যে সমস্ত মতামত দেয়া হয়েছে, যে সমস্ত মূল্যবান কথা বিজ্ঞজনেরা বলেছেন, সেগুলো অবশ্যই আমাদের সঙ্গে তুলে ধরা দরকার, সাধারণ মানুষের কাছে তুলে ধরা দরকার। আশা করা যায় এভাবে বিস্তৃত প্রায় লেখকদের পাঠকের সামনে নিয়ে আসা দায়িত্ব একদিন তা নিশ্চয়ই হবে। আমি গোড়াতেই বলেছিলাম বিস্তৃত প্রায় লেখকদের সম্বন্ধে আমাদের নিশ্চয়ই সচেতন থাকতে হবে। কত লেখক আজ হারিয়ে গেছেন, কত লেখিকা অন্তরালে বসে লিখেছেন, সেরকম আরেকজন লেখিকার সম্বন্ধে একদিন আপনাদের সঙ্গে আলোচনা করার ইচ্ছা আছে, সুযোগ পেলে নিশ্চয়ই করব। নমস্কার। ডেকে নিচ্ছি আমাদের অভিভাবক অ্যাডভাইজারি বোর্ড মেম্বার
প্রফেসর মনোতোষ দাশগুপ্ত স্যারকে। স্যার। নমস্কার অভিযান বাবু, আবার দেখা হলো। অল্প কদিন আগেই দেখা হয়েছিল শরৎ সদনে। সেদিন আপনি রবি বাসরে শরৎচন্দ্র নিয়ে অভিযান করেছিলেন। আজকে জলদর্শনের বিষয়ে আপনার অভিযান সার্থক হলেই মনে হচ্ছে, কেননা শ্রোতৃবর্গ যেভাবে উৎসাহ প্রকাশ করেছেন তাতে মনে হচ্ছে অভিযান বন্দ্যোপাধ্যায়ের এই জলধর অভিযান সত্যি সার্থক হয়েছে। আর সত্যি বলতে কি, বিষয়টিও ছিল খুব আকর্ষক। আমরা ছোটবেলায় আমাদের সময় বাংলার যে পাঠ্যক্রম করা হতো এমন ভাবে করা হতো যে নিচু ক্লাস থেকে ওপরের ক্লাসে যাওয়ার মধ্যে আমরা বহু সংখ্যক এইরকম সাহিত্যিকদের, কবিদের সঙ্গে পরিচিত হতে পারতাম সামান্য হলেও। আমাদের ক্লাস 8-এর বইয়ে জলধর সেনের হিমালয় ভ্রমণ বলে একটি ছিল, কিছু অংশ। আর না হোক ক্লাসের 8-এর একটি ছেলে জলধর সেন বা তার লেখার শৈলী বৈশিষ্ট্য কতটুকু বুঝেছে তখন জানি না, কিন্তু সে তো পরিচিত হয়েছে যে জলধর সেন নামে একজন সাহিত্যিক ছিলেন। তিনি ভ্রমণ কাহিনীও লিখতেন এবং লেখক পরিচিতিতে তার অল্প অন্য পরিচয়ও পাওয়া যেত। এখন তো জানি না যারা পাঠক্রম রচনা করেন তাদের কি দৃষ্টিভঙ্গি, তারা তো একটা অংশকে ছেটে ফেলে দিয়েছেন। কাজেই জানি না, তারা হয়তো আমাদের থেকে বেশি পণ্ডিত, কিন্তু মনে হয় বোধহয় খানিকটা অপূর্ণতা থেকে যাচ্ছে। জলধর সেনের অন্য একটা দিকও আমি জানি, কেননা আমার বাবারা আর কি, তারা তো ভারতবর্ষ পড়তেন। আমাদের বাড়িতে ভারতবর্ষে প্রচুর ভারতবর্ষ ছিল আর কি। যখন চলে আসি এই দিকে তখন আর সেই ভারতবর্ষগুলো আনা হয়নি, কিন্তু আবার আমি ভারতবর্ষের সন্ধান পেলাম আমার গবেষণা গুরু প্রফেসর নৃপেন্দ্রনাথ ঘোষ। তিনি আমাদের ল্যাবরেটরিতে তার আলমারিতে এক র্যাক ভর্তি ভারতবর্ষ ছিল। তিনি টেনে টেনে ভারতবর্ষগুলো পড়তেন, আমরা ওনার অবর্তমানে সেই ভারতবর্ষগুলো আবার খুলে খুলে পড়তাম। কাজেই একটা রোমাঞ্চ অনুভব করতাম সেই ছাত্র বয়সের কথা মনে পড়ে। এবং সত্যি বলতে কি, অভিযান বাবুর অভিযানে আবার সেই রোমাঞ্চ অনুভব করছি। সেই জন্য অভিযান বাবুর কাছে বিশেষভাবে আমি কৃতজ্ঞ। জলধর সেন মিথ হয়ে গিয়েছিলেন, বিশেষ করে সম্পাদক হিসেবে। যেমন আধুনিক যুগে সাগরময় ঘোষ ছিলেন, তেমনি জলধর সেন। সাগরময় ঘোষ অবশ্যই লিখেছেন কম, ওই পেরেক বলে একটি বই, সম্পাদকের বৈঠকে ইত্যাদি ছাড়া বেশি লেখেননি। জলধর সেন কিন্তু সেই অর্থে সব্যসাচী, যেমন লিখেছেন তেমনি সম্পাদন, এবং সম্পাদনের ক্ষেত্রে অনেক রঙ্গরসও তার মধ্যে সম্বন্ধে ছড়িয়ে পড়েছিল। যেমন একটা কথা বলছি, সত্যি মিথ্যে জানি না, কিন্তু এটা চালু ছিল, আমাদের মাস্টারমশাইদের কাছে শুনেছি যে একজন কম্পোজিটর এসে বলছেন যে স্যার তো না, তখন দাদা, তখন তার স্যার চালু হয়নি, যে একটি পাতার খানিকটা নিচের খানিকটা ফাঁকা রয়ে গেছে। বলো তাই নাকি? তো দেখি করে একটি কবিতা টেনে নিয়ে সেই কবিতার 3টে স্তবক, ওই শুধু প্রথম স্তবক দিয়ে বলছে ঠিক আছে এইটা ওখানে ঢুকিয়ে দাও। সত্যি মিথ্যা জানি না, কিন্তু এই ধরনের মিথ, যারা নাকি মিথিক্যাল হন তাদের সম্বন্ধে তো এরকম অনেক সত্য মিথ্যে গল্প প্রচার হয়, এগুলিও কিন্তু জনপ্রিয়তার একটি লক্ষণ। তো যাই হোক, আমাদের অন্য বক্তারা, অন্য প্রশ্নকর্তারা বা শ্রোতারা যা বললেন যে জলধর সেনকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করা আমাদেরই যতটুকু যে যেখানে আছি ততটুকু সামর্থ্য অনুসারে চেষ্টা করতে হবে। এই যে অভিযান বাবু একজনের কথার উত্তরে বললেন যে শ্রীমতী কাজল সেন যখন তার পরিচিত, তার মাধ্যমে তিনি পারেন, এইভাবে আমাদেরই করতে হবে। তা যদি না করি তাহলে হয় কি জানেন তো, নিজেদের সম্বন্ধে বলতে হয় কার নিন্দা করো তুমি, মাথা করো নত, এই যে তোমার আমার পাপ। সত্যি তো, আমরাই বা কি করেছি? করা উচিত আমাদের সবার। কাজেই আসুন না সবাই মিলে চেষ্টা করি যে যেখানে যেভাবে আছি
যার যতটুকু সামর্থ্য তাই দিয়ে যদি নাকি আমরা একসাথে করে আবার এদের নতুন প্রজন্মের কাছে, আগামী প্রজন্মের কাছে তাদের উপস্থাপিত করতে পারি, তাহলে তো আমরা জাতির কাছে ঋণ খানিকটা শোধ করতে পারি। নমস্কার। আমি আমার নিজের পক্ষ থেকে, আমার একাডেমির পক্ষ থেকে অভিযান বাবুকে আন্তরিক সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। বহুদিন ধরে আমি তার